শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব তাড়াহুড়োর প্রয়োজন নেই, সংস্কার শেষ হলে নির্ধারিত সময়ে নির্বাচন বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরও জানিয়ে দেব দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আর একটি জামায়াত বলছেন আমি ডাক্তার শফিকুর রহমান। এদিকে আগামী সরকার বিএনপি গঠন করবে বলছেন নিতাই রায়চৌধুরী। এবং সর্বশেষ জানিয়ে দেব 13 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 24শে ডিসেম্বর বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সারা দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন। এর বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নাই, তবে আমাদের চেয়ারম্যান সাহেবের তারেক রহমান নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। সাংবাদিকরা দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, জনগণের শাসনকে উপস্থাপন করতে হবে, জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তাড়াহুড়োর প্রয়োজন নেই, সংস্কার শেষ হলে নির্ধারিত সময়ে নির্বাচন বলছেন আসিফ মাহমুদ সজীব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, কমিশন সংস্কার কার্যক্রম হাত দিয়েছেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন। তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। আজ সকাল মঙ্গলবার 11:30টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মত বিনিময় সভার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি আরো বলেন, এক দফা আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা পতন হয়েছে, সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানের যে ধরনের সংস্কার প্রয়োজন, সংস্কার সেই এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে। মত বিনিময় সব শেষে উপদেষ্টা অসহায় দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল প্রদান করেন। এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম সহ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আর একটি জামায়াত বলছেন আমি ডাক্তার শফিকুর রহমান। দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী আর একটা জামায়াত ইসলামী। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল, ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআর এর। তিনি বলেন, আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গে ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে 2009 সালের 7 জানুয়ারি ক্ষমতায় আসে। তার 2 মাস পর পূরণ না হতেই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় তারা 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের পরিবারের সদস্যদের হত্যা করলো, হত্যা করে লাশ ড্রেনে ভাসিয়ে দিল। সঙ্গে সঙ্গে পিলখানার চতুর্দিকে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে খুনিদের পালানোর ব্যবস্থা করে দিল। বিডিআর এর লোকদের দফায় দফায় অ্যারেস্ট করলো। 16.5 বছর বিডিআর জওয়ানকে জেলে নিয়ে গেল। জেলের ভেতর 350-র অধিক অফিসার ও সৈনিক মারা গেল। জামায়াত আমির বলেন, ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ, আর জীবন গেল বিডিআর এর। আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী দল, একটি বাহিনীকে শেষ করে দিল তারা, সেনাবাহিনীর কোমর ভেঙে দিল, এরপর জামায়াতে ইসলামীর গায়ে হাত দিল। ডক্টর শফিক বলেন, এদেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামায়াতে ইসলামী। আগের সেনাবাহিনী ক্ষতি সাধন করেছে, জামায়াতকে তছনছ করে দিতে পারলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে, তারা জমিদার হয়ে পড়বে আর দেশের মানুষকে তারা ভাটিয়া বানাবে। এভাবেই ষড়যন্ত্র করেছিল, কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না, ভাড়া দিতে না পেরে
ভাড়াটিয়া পালায়। এখন কে পালিয়েছেন? ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কার্যত এ দেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল। আমরা এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করি। হিংসা বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত পূর্বপুরুষদের কাছ থেকে আমরা শিখেছি। কিন্তু আওয়ামী লীগ ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসেবে এদেশের মানুষকে আখ্যায়িত করেছে। জামায়াতে আমির বলেন, ২০০৭ সালের ৭ জানুয়ারি থেকে ২০২৪ সালে ৫ আগস্ট পর্যন্ত তারা সংখ্যালঘু বলে তাদের জন্য মায়াকান্না করেছিল। তারাই তাদের জায়গা জমি অন্যায়ভাবে সব দখল করে রেখেছিল। তাদের সম্পদের ওপর হাত দিয়েছে আওয়ামী লীগ, তাদের ইজ্জতের ওপরও হাত দিয়েছে। এ সময় এসে তারা আওয়ামী লীগ মায়াকান্না করে এবং দোষ চাপায় এ দেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের ওপরে। আগামী সরকার বিএনপি গঠন করবে বলছেন নিতাই রায়চৌধুরী। বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার হাত ধরে সকল ক্ষেত্রে পরিবর্তন আসবে। তাই আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং সকল সমস্যার সমাধান করবে। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে শিক্ষার টেকসই উন্নয়ন, প্রসার ও কর্মমুখীকরণের বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাইদ পলাশের সভাপতিত্বে এবং কমিটি ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপিকা শামীমা ইয়াসমিনের সঞ্চালনা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই চেয়ারম্যান ডক্টর আনব এহসানুল হক মিলন। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেন, আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নয়, রূপান্তর চাই। গত ১৬ বছর বিগত সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে, গোটা রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে, সকল রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠান দূষিত করেছে। সবচেয়ে বড় যে ক্ষতি করেছে তা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। তিনি বলেন, আমাদের একটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় করা দরকার, তাহলে দেশের জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করা সম্ভব। বাংলাদেশকে সোনার বাংলা বলা হতো, কিন্তু ব্যর্থ ফ্যাসিবাদী সরকারের ব্যর্থতার কারণে আজ আমাদের এই হাল। অনুষ্ঠানে আনম এহসানুল হক মিলন বলেন, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এটি শিক্ষা কমিশন দরকার। অন্তর্বর্তী সরকার শিক্ষা কমিশন করেছে, এটা ভালো উদ্যোগ। তিনি বলেন, একটা কারিগরি মন্ত্রণালয় করা প্রয়োজন। আমাদের দেশ থেকে অনেক মানুষ বিদেশে পাড়ি জমান, তাদের দক্ষভাবে পাঠাতে পারলে আরো বেশি বৈদেশিক মুদ্রা আনা সম্ভব। গত ১৫ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভারত উপেক্ষা করতে পারবে না। ৫ আগস্টের পর ভারত বাঁধ খুলে দিলে বাংলাদেশ ভাসিয়ে দিয়েছে, সেই দিন দূরে নয়, সেদিন বাংলাদেশ বাদ দিয়ে ভারতকে ভাসিয়ে দেবে। পতিত সরকারের দোষরদের ফিরিয়ে এনে এই জমিনে শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন, এই সরকার কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে, কিছু ক্ষেত্রে দুর্বলতা ব্যর্থতা হয়েছে। তাই অবিদ্রুত নির্বাচন করে একটি রাজনৈতিক সরকার গঠন করে এই সমস্যার সমাধান করতে হবে। যতগুলো সংস্কার কমিশন করা হয়েছে তা রাষ্ট্র সংস্কার ৩১ দফায় আছে। এখানে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রতিফলন আছে। ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সিলেটে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতের চিনি আনতে অনুপ্রবেশ করা ১৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, রবিবার রাত আনুমানিক ৮টার সময় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর অধীন তামাবিল বিউপির দায়িত্বপূর্ণ ১২৭৪ ৭ এস পিলারের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকায় সোনারটিলা নামক সীমান্ত দিয়ে প্রবেশে অনুপ্রবেশ করে। অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় চিনি আনতে গেলে চিনির গোদাম থেকে ১৩ বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে যায় বিএসএফ নানকিং বিএসএফ ক্যাম্প ডাউকির সদস্যরা। অভিযোগ রয়েছে, তাদের আটকের বিষয়ে জানতে পারলে ভারতীয় চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের মাধ্যমে বিএসএফ সদস্যরা ৯ লাখ টাকা দাবি করেছেন। এত টাকা দিতে রাজি না হলে সোমবার ২৩শে ডিসেম্বর দুপুরে তাদেরকে ভারতীয় পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্থানীয় কয়েকজন জানিয়েছেন, আটককৃত বাংলাদেশি কয়েকজন শ্রমিকের নাম জানা যায়নি। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি কলের কণ্ঠকে বলেন, আমরা সোর্স থেকে শুনেছি কয়েকজনকে আটক করেছে, তবে বিএসএফ বা শ্রমিকদের পরিবার কেউ এখনো আমাদের কিছু জানায়নি বা অভিযোগ করেনি।